পরিকল্পনার অভাবে যানজটে বছরে ক্ষতি $650 কোটি। ডিসিসিআইয়ের তথ্য, সামগ্রিক ব্যবস্থার পরিবর্তনের তাগিদ। বিদেশি বিনিয়োগ টানতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর তাগিদ। বিশ্বমানে উন্নতি করতে চায় সরকার, জানালেন প্রেস সচিব। নিত্যপণ্যের দাম বিশ্ববাজারে কমলেও দেশে প্রভাব পড়ে না। ব্যবস্থাপনার নীতিমালায় নেই কোনো কার্যকারিতা। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মেট্রো রেল, এক্সপ্রেসওয়ের মতো অবকাঠামো হওয়ার পরও সঠিক পরিকল্পনার অভাবে যানজটে বছরে $600 কোটি ক্ষতি হচ্ছে। ঢাকার ওপর চাপ কমাতে সরকারের কোনো টেকসই পরিকল্পনা নেই। শনিবার রাজধানীতে ঢাকা চেম্বারের এক সেমিনারে এসব অভিযোগ উঠে এসেছে। ঢাকার বিকেন্দ্রীকরণ, পরিবেশ সুরক্ষা ও টেকসই নগর উন্নয়ন নিয়ে সেমিনারের আয়োজন করে ঢাকা চেম্বার। এতে নিজেদের মতামত তুলে ধরেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। উদ্যোক্তারা বলেন, দ্রুত নগরায়নের ফলে রাজধানী ঢাকা মারাত্মক চাপের মুখে পড়েছে। যানজটের কারণে প্রতিদিন $140 কোটি সমপরিমাণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ঢাকার ওপর চাপ কমাতে প্রশাসনিক ও বাণিজ্যিক কার্যক্রম বিকেন্দ্রীকরণে তাগিদ দেন তারা। যদিও বড় বড় ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল ও মেগা প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে, তবুও ট্রাফিক কনজাকশনের কারণে প্রায় $6.5 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে তা প্রায় টাকায় $140 কোটি সমপরিমাণ। পরিবেশ উপদেষ্টা বলেন, সরকার নানা উদ্যোগ নিলেও বিভিন্ন মহলের বাধার মুখে পড়তে হচ্ছে। পরিবর্তনের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বুড়িগঙ্গা সহ ঢাকার 4 ও বাইরে 63 নদীকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনি বুড়িগঙ্গাও দূষণমুক্ত চাইবেন, আবার দূষণকারী শিল্প প্রতিষ্ঠান আরও 3 বছর সময় পাক সেটাও চাইবেন। দুইটা একসাথে হবে না, আপনাকে যে কোনো একটা অবস্থানে যেতে হবে। এখন যখন বলি দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে যাব, তখন বলে আমাদেরকে একটা সেন্ট্রাল এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট করে দেন। নগরের টেকসই উন্নয়নে শুধু পরিকল্পনা নয়, জবাবদিহি ও স্বচ্ছতার উপর জোর দেওয়ার আহ্বান পরিকল্পনাবিদদের। নাগরিক সুবিধা অনুপস্থিত আর তাকে সুবিধাবান করার ক্ষেত্রে এতটুকু ছবির পার্থক্য, এবং এটা করা যে অসম্ভব তা না, এটা করা অসম্ভব। শুধু প্রয়োজন এর জন্য পরিকল্পিত ইন্টারভেনশন, উৎসাহ এবং শাস্তি, প্রণোদনা এবং কঠোর অনুশাসনের মধ্যে আবদ্ধ করে তাকে নিয়ন্ত্রণ। রাজধানীকে বাসযোগ্য করতে বহুমুখী পরিবহন নেটওয়ার্ক, সবুজ অবকাঠামো এবং ডিজিটাল সংযোগ নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ালে বিদেশি বিনিয়োগও বাড়বে, তাই বন্দরের ব্যবস্থাপনা বিশ্বমানের করাই অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাজধানীতে মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় শুল্কের চাপ কাটাতে রপ্তানি বাণিজ্য বহুমুখীকরণের তাগিদ দেন বিশ্লেষকরা। চীন, ভারতের ওপর মার্কিন শুল্কের বাড়তি চাপ থাকায় ব্যবসায়ীদের আগ্রহ বাংলাদেশ নিয়ে। তবে বিনিয়োগ করার আগে চট্টগ্রাম বন্দরের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদেশি বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড পলিসি নেটওয়ার্ক আয়োজিত আলোচনায় চট্টগ্রাম বন্দরের কন্টেইনার ব্যবস্থাপনা নিয়ে বিদেশি ব্যবসায়ীদের উদ্বেগের বিষয়টি তুলে ধরেন প্রেস সচিব। বলেন, বিনিয়োগ বাড়ানোই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ। আমরা যদি চিটাং পোর্টের এফিসিয়েন্সি না বাড়াতে পারি, আমাদের দেশ থেকে কখনো হাই ভ্যালুড ফ্যাশন আইটেম হবে না। কেননা হাই ভ্যালুড ফ্যাশন আইটেম স্টোরে, মানে অর্ডার পেয়ে স্টোরে উঠতে তার 15 দিন লাগে, 10 দিন লাগে। প্রেস সচিব বলেন, সরকার তার মেয়াদে বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করে যাবে। যে কোনো সরকারের জন্যই বিদেশি বিনিয়োগ বাড়ানোর অন্যতম হাতিয়ার চট্টগ্রাম বন্দর। বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, যে কোনো আসুক, আপনাকে এই জায়গায় হাত দিতে হবে। হ্যাঁ, আমার গুডস যারা বাংলাদেশে এসে বাংলাদেশের মার্কেটকে ক্যাটার করার জন্য তারা গুডস তৈরি করবে না, তারা গ্লোবাল মার্কেটকে ক্যাটার করার জন্য আনবে, এবং তাদের মূল এখানে অ্যাট্রাকশনের জায়গাটা হচ্ছে চিপ লেবার। সেমিনারে বক্তারা বলেন, বিদেশি বিনিয়োগ পেলেই দেশের অর্থনীতিতে গতি আনা সম্ভব, পাশাপাশি দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। যেমন আমাদের পোশাক খাতের যে শ্রমিক,
তারা যে অবস্থায় আছে কিন্তু সেই অবস্থায় এক ধরনের অগ্রগতি ঘটিয়েছে, কিন্তু তার মানে এই না আমাদের একটা বড় রকমের উৎপাদনশীলতার আর গ্যাপ আছে। এ সময় ব্যবসায়ীরা জানান, যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আলোচনার সাফল্য বাংলাদেশকে বৈশ্বিক অর্থনীতিতে আরও শক্ত অবস্থান এনে দিয়েছে। এখন লক্ষ্য বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমলেও দেশে তার প্রভাব নেই। চাল, ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্যের দাম কমেনি, বরং পার্শ্ববর্তী অন্যান্য দেশের তুলনায় বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। এমন তথ্য উঠে এসেছে ট্যারিফ কমিশনের প্রতিবেদনে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা হলেও সমন্বয়ের অভাবে তা বাস্তবায়িত হচ্ছে না। নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে দরকার কার্যকর নজরদারি। বাজারে এখন বেশিরভাগ নিত্যপণ্যের দাম চড়া। বাড়তি দামে পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে স্বল্প আয়ের মানুষকে। অথচ পার্শ্ববর্তী অনেক দেশের বাজারে একই পণ্যের দাম অনেক কম। চালের দাম উচ্চমূল্যে স্থির হয়ে আছে। ৮০ টাকার নিচে মিলছে না সরু চাল। মোটা চালের দামও ৬০ টাকার উপরে, যা গত বছরে একই সময়ের চেয়ে ১৭% বেশি। ট্যারিফ কমিশনের তথ্য বলছে, বিশ্ববাজারে দরপতন ও দেশে ভালো ফলনের পরও পরিকল্পনার অভাবে চালের বাজারে স্বস্তি আসছে না। যদি সুষ্ঠু তদারকি হয়, এটা তো লোক দেখানো তদারকি, যা কিছু হচ্ছে তো সব তো লোক দেখানো। একই চিত্র ডিমের বাজারে। প্রতি ডজন মুরগির ডিম কিনতে হচ্ছে ১৫০ টাকার বেশি দামে। পার্শ্ববর্তী শ্রীলঙ্কায় ডিমের ডজন ১৩৮ টাকা, পাকিস্তানে ১২৮ টাকা আর ভারতে তা ১১০ টাকার আশেপাশে। শ্রীলঙ্কায় ১ কেজি চিনির দাম ৯৭ টাকা, পাকিস্তানে ৭৭ আর ভারতে ৬৭ টাকা। অথচ দেশে ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে চিনি। এসব দেশের তুলনায় ডাল ও ভোজ্য তেলও দেশে চড়া দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। বাজারে সব মৌসুমের সবজি পাওয়া গেলেও দাম নাগালে থাকে না। সরকারের কাছে আমাদের চাওয়াটা কি, যে দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি। দেশে চিনি, ভোজ্য তেল, ডাল সহ অনেক পণ্যের বাজার গুটি কয়েক বড় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে। ভোগ্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি আলাদা উদ্যোগ নেওয়ার আহ্বান ক্যাবের। সরকারকে আসলে সব দিকে চিন্তা করা উচিত। শুধুমাত্র গুটি কয়েক অসাধু ব্যবসায়ীর কথা চিন্তা করে যদি এগুলো করা হয়, তাহলে বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থ ফুটিয়ে থেকে যাবে। সঠিক বাজার তদারকির পাশাপাশি ভোগ্যপণ্যের ব্যবসায়ীদের নীতি নৈতিকতা বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে নতুন করে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি পেয়েছে আরও ৩টি তৈরি পোশাক কারখানা। এতে দেশের পোশাক খাতে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬১তে। সবুজ কারখানার নতুন সনদ পাওয়া কারখানাগুলো হলো ফয়সাল স্পিনিং মিলস লিমিটেডের ৩টি ইউনিট, ইউনিট ১, ২ ও ৩। সম্প্রতি ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল USGBC এসব স্বীকৃতি দিয়েছে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন BGMEA এ তথ্য জানিয়েছে। BGM এর তথ্য মতে, দেশের পোশাক ও বস্ত্র খাতের ২৬১টি কারখানার মধ্যে লিড প্লাটিনাম পেয়েছে ১০৯টি প্রতিষ্ঠান, লিড গোল্ড ১৩৩টি, লিড সিলভার ১৫টি ও সার্টিফাইড পেয়েছে ৪টি প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI ২০২৫-২৭ সাল মেয়াদে নির্বাহী পরিষদ নির্বাচন পরিচালনা ও আপিল বোর্ড পুনর্গঠন করা হয়েছে। উচ্চ আদালতের আদেশে এটি করা হয়েছে। FBCCI-এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান বৃহস্পতিবার নির্বাচন ও আপিল বোর্ড গঠন করেন। এর আগে গত জুনের শুরুতে নির্বাচন ও আপিল বোর্ড গঠন করে বাণিজ্য মন্ত্রণালয়। এরপর সেই বোর্ড নির্বাচনের তফসিল ঘোষণা করে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাককে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। বোর্ডের অপর ২ সদস্য হলেন একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুর্শেদা জামান ও মুস্তাফিজুর রহমান। এছাড়া নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোহাম্মদ আব্দুর রহিম খানকে। চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ার সুফল পাচ্ছে কাপ্তাই হ্রদের উপর নির্ভরশীল খাগড়াছড়ির মহালছড়ির জেলেরা। হ্রদের পানির স্তর ভালো থাকায় পাওয়া যাচ্ছে পর্যাপ্ত মাছ। আগের বছরের তুলনায় বেশি মাছ ধরতে পারায় মুনাফার মুখ দেখছেন তারা। মাছ ধরেই জীবন চলে খাগড়াছড়ির মহালছড়ির প্রায় ৬,০০০ জেলের। বছরের ৯ মাস কাপ্তাই হ্রদ থেকে মাছ ধরেন তারা।
চলতি বছর ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পর্যাপ্ত পানি আছে হ্রদে। এতে বেড়েছে মাছের উৎপাদন। 2 আগস্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হওয়ার পর ভালো মাছ পাচ্ছেন জেলেরা। মোটামুটি মাছ পাওয়া যাচ্ছে, পানি আছে মোটামুটি ভালো। পানিটা যদি এই পরিমাণ থাকে তাহলে আমরা আশাবাদী সামনে আমাদের মাছ বাড়বে, মাছও বড় হবে। নদী খনন করে নাব্যতা ফিরে আয় না, যাতে সারা বছর যাতে পানি থাকে, মাছের প্রজনন যাতে বাড়ে। সবসময় মাছের এমন উৎপাদন এবং পানির স্তর ঠিক রাখতে হ্রদ খননের প্রয়োজন দেখছেন অনেকে। আমি সরকারের কাছে এটাই আবেদন করব, নদী খননের মাধ্যমে নদী নাব্যতাতে ফিরে আসি। যারা মাছের সাথে সম্পৃক্ত তারা মোটামুটি সংসার এবং পরিবার পরিজন নিয়ে সুন্দর মতো বেঁচে থাকার একটা দিক বের করতে পারবে। এবার হ্রদে মাছ উৎপাদন বেশি হওয়ায় রাজস্ব আয় বাড়বে বলে আশা মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের। কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পরিমাণ পানি ধরে রাখা সম্ভব হলে মাছের উৎপাদন বাড়বে। এর ফলে মাছের অবতরণ এবং শুল্ক আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। গত অর্থবছরে 565 মেট্রিক টন মাছ আহরণে মহালছড়ি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে রাজস্ব আদায় হয় 1,20 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিদায় সপ্তাহে শেয়ার বাজারের খবর। বিদায় সপ্তাহে ঢাকার শেয়ার বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও বাজার মূলধন কমেছে 3,500 কোটি টাকা। ফলে এ নিয়ে টানা 2 সপ্তাহ বাজার মূলধন কমল ডিএসইতে। তবে এই পতনের মধ্যেও মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। সপ্তাহ জুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে 4,535 কোটি 69 লাখ টাকা। গেল সপ্তাহ পুরোটা জুড়েই উত্থান পতন ছিল ঢাকার শেয়ার বাজারে। লেনদেন হওয়া 3 কার্যদিবসেই মূল্যসূচকের পতন দেখা গেছে। তারপরও সপ্তাহ শেষে ডিএসই সূচক ইতিবাচক অবস্থানে 24.71 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,374 পয়েন্টে। এ সময় লেনদেনের গতিও কিছুটা বেড়েছে। প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে 217 কোটি 95 লাখ টাকা বা 31.62%। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে 907 কোটি 13 লাখ টাকা। আর পুরো সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয়েছে 4,535 কোটি 69 লাখ টাকা। বিদায় সপ্তাহে বাজার মূলধন কমেছে 3,502 কোটি টাকা। প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল 7,11,683 কোটি টাকায়, আর শেষ দিনে দাঁড়িয়েছে 7,08,181 কোটি টাকায়। বিদায় সপ্তাহে হাত বদলা অংশ নেওয়া 394টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 241টির, কমেছে 129টির, অপরিবর্তিত রয়েছে 24টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম শিপিং কর্পোরেশন, দ্বিতীয় বেক্সিমকো ফার্মা, তৃতীয় অবস্থানে ওরিয়েন ইনফিউশন। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম অবস্থানে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 47.26%। দ্বিতীয় মেঘনা সিমেন্ট, দর বেড়েছে 28.33%। তৃতীয় অবস্থানে বিডি অটোকার। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 52 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 15,024 পয়েন্টে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয় 68 কোটি 87 লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অর্থনীতি সারাদিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পরিকল্পনার অভাবে যানজটে বছরে ক্ষতি $650 কোটি। ডিসিসিআইয়ের তথ্য, সামগ্রিক ব্যবস্থার পরিবর্তনের তাগিদ। বিদেশি বিনিয়োগ টানতে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর তাগিদ। বিশ্বমানে উন্নতি করতে চায় সরকার, জানালেন প্রেস সচিব। নিত্যপণ্যের দাম বিশ্ববাজারে কমলেও দেশে প্রভাব পড়ে না। ব্যবস্থাপনা নীতিমালার নেই কোনো কার্যকারিতা। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।